হুম শুরুতেই একটা খুব পরিচিত দৃশ্যের কথা ভাবা যাক। ধরুন রাস্তার ঠিক মাঝখানে একটা মারাত্মক গাড়ি দুর্ঘটনা ঘটেছে। গাড়িটা আড়াআড়ি দাঁড়িয়ে আছে। হুম খুব ভয়াবহ একটা সিচুয়েশন। একদম। আর মাটিতে একজন মানুষ হয়তো রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। চারপাশে কিছু মানুষ ভিড় করে আছে। কেউ জাস্ট দাঁড়িয়ে দেখছে, কেউ হয়তো পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করছে। আর অ্যাম্বুলেন্স আসতে এখনও ধরুন ৭ মিনিট বাকি। রাইট। এই ৭ মিনিটেই কিন্তু আসলে নির্ধারিত হয়ে যাবে রাস্তার ওই মানুষটা আজ বাড়ি ফিরবেন নাকি তিনি বাঁচবেন কি না। মাটিতে পড়ে থাকা মানুষটার ভাগ্য কিন্তু কোনো নামিদামি হাসপাতালে চিফ সার্জনের উপর নির্ভর করছে না তখন। হ্যাঁ, তখন সেটা নির্ভর করে ওই ফুটপাথে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষগুলোর ওপর। ঠিক তাই। শুনতে একটু অদ্ভুত লাগলেও ওই কয়েকটা সেকেন্ড বা মিনিটের সিদ্ধান্তে একটা মানুষের বেঁচে থাকা বা না থাকা নির্ধারিত হয়ে যায়। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই জায়গাটাতেই ফোকাস করব। এটা আসলে সবচেয়ে রূঢ় কিন্তু চরম সত্য একটা বাস্তব। আর আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি হল সৈয়দ আব্দুল হাকিমের লেখা হার ঘর সে এক সৈনিক বইটি। প্রতি ঘর থেকে একজন সৈনিক। একদম। তো এই বইটির অন্যান্য সব অধ্যায় আজকে আমরা সরিয়ে রাখব। আমাদের আজকের মিশন হল শুধুমাত্র এই বইয়ের একাদশ অধ্যায় বা চ্যাপ্টার 11 নিয়ে একটা ডিপ অ্যানালিসিস করা। আচ্ছা, স্পেসিফিক্যালি এই চ্যাপ্টার 11 কেন? কারণ এই একাদশ অধ্যায়ের মূল বিষয়বস্তু হল ফার্স্ট রেসপন্স বা প্রাথমিক প্রতিক্রিয়া। ইমার্জেন্সি অবস্থায় মানুষের শরীর আর মন কিভাবে কাজ করে, আর ওই মূল্যবান মুহূর্তগুলোতে সাধারণ মানুষের ভূমিকা ঠিক কতটা ক্রিটিক্যাল হতে পারে সেটাই এখানে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। এই কনসেপ্টটা নিয়ে ভাবতে গেলে আমার একটা অ্যানালজির কথা মনে পড়ছে। এটা অনেকটা আমাদের বাড়িতে ফায়ার এক্সটিংগুইশার থাকার মতো, তাই না? ফায়ার এক্সটিংগুইশার কিভাবে? ধরুন জিনিসটা দেওয়াল জুড়ে ঝোলানো আছে, কিন্তু আগুন লাগলে ওই পিনটা কিভাবে খুলতে হবে বা স্প্রে করতে হবে সেটাই যদি আমরা না জানি, তাহলে ওই লাল বোতলটার কোনো দাম নেই। ঠিক তেমনি জীবন বাঁচানোর ইচ্ছা হয়তো আমাদের আছে, কিন্তু সঠিক জ্ঞান না থাকলে আমরা ওই ব্যান্ডস্ট্যান্ডার বা নীরব দর্শক হয়েই দাঁড়িয়ে থাকি। ওয়াও, খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। আর ঠিক এই নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকার পেছনে সাইকোলজিটাও কিন্তু বইয়ের লেখক খুব দারুণভাবে বিশ্লেষণ করেছেন। হ্যাঁ, আমারও এটাই প্রশ্ন ছিল। চোখের সামনে একজনকে মারা যেতে দেখা তো কোনো স্বাভাবিক মানুষের জন্যেই সহজ হবার কথা নয়। বাইরে থেকে দেখলে মনে হয় এর চেয়ে বড় সেলফিশনেস বা উদাসীনতার কিছু হতে পারে না। মানুষ কি আসলেই এতটা সেলফিশ? খুব লজিক্যাল একটা প্রশ্ন। বেশিরভাগ ক্ষেত্রেই যে মানুষ জমে যায় বা ইমার্জেন্সি দেখলে ফ্রিজ হয়ে যায়, এর মূল কারণ কিন্তু উদাসীনতা নয়। তাহলে এর মূল কারণ হলো ভয়। সাইকোলজির ভাষায় এটাকে এক ধরনের প্যারালাইসিস বাই অ্যানালাইসিস বলা যেতে পারে। উপস্থিত মানুষের মাথায় তখন একটাই চিন্তা ঘোরে, আমি তো ভাই ডাক্তার নই। রাইট, আমি তো কিছু জানি না। একদম। তারা ভাবে, আমি যদি ধরতে গিয়ে অবস্থা আরও খারাপ করে ফেলি, আমার ভুলের কারণে যদি মানুষটার মৃত্যু হয়, এই ভয়টাই আসলে তাদের শেকল পরিয়ে আটকে রাখে। আচ্ছা, কিন্তু ওই মানুষগুলোর ভয় পাওয়াটাও তো পুরোপুরি অমূলক নয়, তাই না? ভুল চিকিৎসার কারণে তো আসলেই ক্ষতি হতে পারে। তাহলে কি বইয়ের যুক্তি অনুযায়ী একদম কিছু না করার চেয়ে একটু অসম্পূর্ণ সাহায্য করাও ভালো? হ্যাঁ, লেখক চ্যাপ্টার 11-এ ঠিক এটাই বোঝাতে চেয়েছেন। এখানেই আসে গোল্ডেন আওয়ার বা সোনালি ঘণ্টার কনসেপ্ট। গোল্ডেন আওয়ার ওই দুর্ঘটনার পরের প্রথম ১ ঘণ্টা? এক্স্যাক্টলি। বড় কোনো ট্রমা বা দুর্ঘটনার পর প্রথম ১ ঘণ্টাকে মেডিকেলি গোল্ডেন আওয়ার বলা হয়। কেন বলা হয় তার পেছনে বায়োলজিটা আমাদের বোঝা জরুরি। বলুন। যখন শরীরে বড় কোনো আঘাত লাগে তখন প্রচুর রক্তপাত হতে পারে, আর রক্ত কমে গেলে শরীরের ভাইটাল অর্গানগুলোতে, বিশেষ করে ব্রেন এবং হার্টে অক্সিজেনের সাপ্লাই কমে যায়। আচ্ছা, শরীর তখন একটা সার্ভাইভাল মোডে চলে যায়। হ্যাঁ, কোষগুলো আক্ষরিক অর্থেই লড়াই করে তখন। প্রথম ১ ঘণ্টার মধ্যে যদি এই রক্তপাত বন্ধ করা যায় বা অক্সিজেন সাপ্লাই কিছুটা হলেও স্টেবল রাখা যায়, তবে বেঁচে ফেরার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। বাপরে, তার শুধু রক্তপাত বন্ধ করাটাই এত বড় একটা ফ্যাক্টর? ঠিক তাই। তাই ধরুন, একজন সাধারণ মানুষ যদি শুধু হাতের কাছে থাকা একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে রক্তপাতের জায়গাটা চেপে ধরে রাখেন, সেটা কোনো পারফেক্ট সার্জিক্যাল প্রসিডিওর নাও হতে পারে। কিন্তু কাজটা তো হচ্ছে। একদম।
ওই সামান্য কাজটাই ব্রেনে অক্সিজেন পৌঁছানো নিশ্চিত করতে পারে। পারফেকশনের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করার চেয়ে এই বেসিক ফার্স্ট রেসপন্স শরীরের কোল্যাপস করার প্রসেসটাকে অনেকটা ধীর করে দেয়। মেক সেন্স। তার মানে আমাদের প্রথম কাজ হলো ভয় কাটিয়ে অ্যাকশন নেওয়া। কিন্তু এই যে আমরা অ্যাকশন নেওয়ার কথা বলছি, সেখানে তো একটা সুনির্দিষ্ট স্ট্রাকচার বা ধাপ থাকতে হবে, তাই না? বিশৃঙ্খলভাবে যা খুশি তাই তো করা যাবে না। একদমই না। আর ঠিক এই কারণে বইয়ের একাদশ অধ্যায়ে খুব প্র্যাকটিক্যাল ৮টি ধাপের কথা বলা হয়েছে। ৮টা ধাপ? আচ্ছা। হ্যাঁ, তবে এগুলো কোনো মুখস্থ করার মতো রোবোটিক চেকলিস্ট নয়। এগুলো হলো পরিস্থিতি অনুযায়ী লজিক্যাল রেসপন্স। প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হলো নিরাপত্তা বা সেফটি নিশ্চিত করা। দুর্ঘটনার পর মানুষের প্রথম প্রবৃত্তি হলো ছুটে গিয়ে আহত ব্যক্তিকে সাহায্য করা, কিন্তু এর চেয়েও জরুরি হলো আগে চারপাশটা নিরাপদ করা। এটা বোধহয় সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট। কারণ ধরুন একটা হাইওয়েতে দুর্ঘটনা ঘটল, কেউ যদি পেছনের দিক না দেখেই দৌড়ে রাস্তার মাঝখানে চলে যায়। হ্যাঁ, পেছন থেকে আসা আরেকটা গাড়ি তাকেও ধাক্কা দিতে পারে। রাইট। তখন একজন ভিকটিমের জায়গায় দুজন ভিকটিম তৈরি হবে। পরিস্থিতি আরও খারাপ হলো। দেখতে হবে দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে কোনো জ্বালানি লিক করছে কিনা বা আগুন লাগার কোনো রিস্ক আছে কিনা। বা অন্তত নিজের গাড়ির হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দেওয়া যায়। হ্যাঁ, বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে পেছনের গাড়িগুলোকে সিগন্যাল দিতে হবে। এই সিনটা সিকিউর করার পরই আসে দ্বিতীয় ধাপ, হেল্প কল করা। মানে ইমার্জেন্সি নম্বরে ফোন করা। ভারতে যেমন 112 বা 108। রাইট, ভারতে ন্যাশনাল ইমার্জেন্সি নম্বর হলো 112 আর ডেডিকেটেড অ্যাম্বুলেন্স হলো 108। কিন্তু কল করার মেকানিজমটাও বুঝতে হবে। এটা নিয়ে একটু কথা বলা দরকার, কারণ আমরা তো সাধারণত প্যানিক করে শুধু বলি, হ্যালো, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি আসুন। কিন্তু সিস্টেম তো এভাবে কাজ করে না। একদম সঠিক পয়েন্ট। 112 এর মতো সিস্টেমগুলো সেন্ট্রালাইজড হয়। কল করার পর অপারেটরকে খুব স্পষ্টভাবে লোকেশন, কোনো ল্যান্ডমার্ক এবং ঠিক কী ধরনের দুর্ঘটনা ঘটেছে সেটা জানাতে হবে। মানে স্পেসিফিক ইনফরমেশন দিতে হবে। হ্যাঁ, যেমন বলতে হবে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং একজন মানুষ গাড়িতে আটকে আছেন। এই তথ্যের উপর ভিত্তি করেই অপারেটর ডিসাইড করেন যে শুধু অ্যাম্বুলেন্স পাঠাবেন নাকি ফায়ার সার্ভিসও পাঠাতে হবে। আচ্ছা, চারপাশ নিরাপদ হলো আর হেল্প কল করা হলো। এরপর তৃতীয় ধাপ। এরপর আমরা আহত ব্যক্তির কাছে পৌঁছালাম। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। তৃতীয় ধাপ হল ভিকটিমকে না সরানো। না সরানো। কিন্তু সিনেমার বদৌলতে আমাদের মাথায় তো একটা জিনিস গেঁথে আছে যে অ্যাক্সিডেন্ট হলেই হিরো দৌড়ে গিয়ে আহত মানুষটাকে পাজাকোলা করে তুলে গাড়ির পেছনের সিটে শুইয়ে দেয়। হ্যাঁ, আর বাস্তবে এই টানাটানি করাটা একটা মারাত্মক ভুল, যা আক্ষরিক অর্থেই একটা জীবন চিরতরে পঙ্গু করে দিতে পারে। এর পেছনের কারণটা কিন্তু ভীষণ লজিক্যাল। আমি একটা অ্যানালজি দিই। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের মেরুদণ্ড বা স্পাইন হলো অনেকটা একটা পাইপের মতো, তাই না? জি। যার ভেতর দিয়ে শরীরের সব স্নায়ু বা নার্ভগুলো ব্রেন থেকে সারা শরীরে যায়। একদম। এখন দুর্ঘটনার সময় যদি মেরুদণ্ডের কোনো হাড় ভেঙে যায়, তখন সেই ভাঙা হাড়ের টুকরোগুলো অনেকটা ভাঙা কাঁচের মতো তীক্ষ্ণ হয়ে থাকে। এটা অনেকটা ভাঙা কাঁচের টুকরো সাবধানে নাড়াচাড়া করার মতো। স্পেশালাইজড স্ট্রেচার ছাড়া যদি কেউ ওই আহত মানুষটাকে ভুলভাবে তুলে ধরে, তাহলে ওই মুভমেন্টের কারণে ভাঙা হাড়ের তীক্ষ্ণ অংশগুলো স্নায়ুকে কেটে ফেলতে পারে। রাইট, মানুষটা হয়তো আঘাতের কারণে শুধু ব্যথা পাচ্ছিল, কিন্তু ওই ভুলভাবে তোলার কারণে ঘাড়ের নিচ থেকে সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যেতে পারে। চমৎকার একটা অ্যানালজি দিয়েছেন। ঠিক এই কারণে বইতে জোর দিয়ে বলা হয়েছে আগুন লাগার মতো ইমিডিয়েট বিপদ না থাকলে, ঘাড় বা মেরুদণ্ডে আঘাতের সন্দেহ থাকলে ভিকটিমকে স্থির রাখতে হবে। 4 নম্বর ধাপ কি? 4 নম্বর হল শ্বাস-প্রশ্বাস বা ব্রিদিং চেক করা। ভিকটিম রেসপন্স করছে কিনা দেখা। শ্বাস বন্ধ হয়ে গেলে সাথে সাথে সিপিআর শুরু করা। আর যদি কেউ সিপিআর দিতে না জানে, সেক্ষেত্রে ফোন লাইনে থাকা ইমার্জেন্সি অপারেটরের নির্দেশ শুনতে হবে। তারা অনেক সময় ফোনেই গাইড করে দেন। এরপর 5 নম্বর ধাপ, ব্লিডিং কন্ট্রোল বা রক্তপাত বন্ধ করা। এই জায়গাটাতেও কিন্তু আমাদের একটা খুব সাধারণ প্রবৃত্তি কাজ করে। রক্ত দেখলে আমরা কোনো একটা কাপড় দিয়ে জায়গাটা চেপে ধরি। হ্যাঁ, সেটা তো করতেই হবে। কিন্তু তারপর কিছুক্ষণ পর কাপড়টা একটু আলগা করে বা তুলে দেখি যে রক্ত পড়া বন্ধ হলো কিনা। এটা তো আমরা প্রাত্যহিক জীবনেও করি, তাই না? আর ঠিক এখানেই ফার্স্ট রেসপন্সের সবচেয়ে মারাত্মক ভুলটা আমরা করি।
বইতে পরিষ্কার বলা আছে, একবার যে কাপড় দিয়ে ক্ষতস্থান চেপে ধরা হয়েছে সেটা একদমই তোলা যাবে না। তোলা যাবে না কেন? এর পেছনের বায়োলজিক্যাল মেকানিজমটা বোঝা দরকার। আমাদের শরীরে রক্ত জমাট বাঁধার একটা ন্যাচারাল প্রসেস আছে, যাকে মেডিকেলি ক্লটিং ক্যাসকেড বলা হয়। আচ্ছা। যখন কোথাও কেটে যায়, রক্তের প্লেটলেটসগুলো সেখানে এসে একটা জালের মতো তৈরি করে, যাতে রক্ত বেরোনো বন্ধ হয়। ও, বুঝতে পেরেছি। তার মানে আমরা যখন ওই চেপে রাখা কাপড়টা তুলে ফেলি, তখন আসলে আমরা ওই প্লাটিলেটের তৈরি করা নরম জালটাকেও ছিঁড়ে তুলে নিয়ে আসি। একদম ঠিক ধরেছেন। কাপড়টা তুললে ওই জমাট বাঁধা রক্ত উঠে আসে, আর আবার নতুন করে অনেক সময় আরও বেশি ফোর্সে রক্তপাত শুরু হয়। বাপরে, এটা তো জানতাম না। তাহলে উপায় কি? কাপড়টা রক্তে ভিজে গেলে কি করব? বইয়ের নির্দেশ হলো, প্রথম কাপড়টা ভিজে গেলেও সেটা না তুলে তার ওপরেই আরেকটা পরিষ্কার কাপড় বা গজ চাপিয়ে দিতে হবে। এতে শরীরের ন্যাচারাল সিস্টেমটা ডিস্টার্বড হয় না। এটা সত্যি একটা লাইফ সেভিং ইনফরমেশন। এর পরের ধাপগুলো কি? আমরা তো 5টা ধাপ জানলাম। 6 নম্বর ধাপটা হলো ভিড় সামলানো বা ক্রাউড ম্যানেজমেন্ট। ও হ্যাঁ, আমাদের দেশে রাস্তায় কিছু ঘটা মানেই তো কয়েক মিনিটের মধ্যে বিশাল ভিড়ের জমে যাওয়া। রাইট। আর এই ভিড়ের একটা সাইকোলজিক্যাল দিক আছে, যাকে ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি বা ব্যান্ডস্ট্যান্ডের এফেক্ট বলা হয়। মানে ওই যে সবাই ভাবে এখানে তো অনেকেই আছে, কেউ না কেউ নিশ্চয়ই একটা কিছু করবে। একদম। ফলে শেষ পর্যন্ত কেউই কিছু করে না। আপনি যদি ভিড়ের মাঝে দাঁড়িয়ে শুধু চিৎকার করেন, দয়া করে কেউ সাহায্য করুন, কেউ সে কথায় কান দেবে না। তাহলে এই শেকলটা ভাঙার উপায় কি? উপায় হলো দায়িত্বটাকে নির্দিষ্ট করে দেওয়া। বইতে খুব সুন্দর একটা ট্রিক দেওয়া আছে। নির্দিষ্ট কারোর দিকে সরাসরি আঙুল তুলে তাকে দায়িত্ব দিতে হবে। মানে পয়েন্ট করে বলা। হ্যাঁ, যেমন, আপনি ওই লাল শার্ট পরা ভাই, আপনি এখনই পুলিশকে কল করুন, অথবা আপনি চশমা পরা দাদা, ওই দিকের গাড়িগুলোকে থামান। বাহ, এটা দারুণ। যখনই কাউকে নির্দিষ্ট একটা কাজ দেওয়া হয়, তখন তার ওই দর্শকের ঘোরটা কেটে যায়। ঠিক তাই। তার ব্রেন তখন বুঝতে পারে যে দায়িত্বটা সরাসরি তার ওপর। এরপর 7 নম্বর ধাপ হলো ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন মানে ছবি তোলা? হ্যাঁ, যখন প্রাথমিক পরিচর্যা হয়ে গেছে এবং পরিস্থিতি স্টেবল, তখন নিরাপদ হলে চারপাশের পরিবেশ বা স্কিড মার্কের ছবি তুলে রাখা যেতে পারে। এটা আইনি তদন্তে কাজে দেয়। আর 8 নম্বর ধাপ? শেষ ধাপ হল অপেক্ষা করা। এমার্জেন্সি সার্ভিস আসা পর্যন্ত ভিকটিমের পাশে বসে শান্ত গলায় কথা বলা, তাকে সাহস দেওয়া। একজন ট্রমাটাইজড মানুষের কাছে এই শান্ত গলার আওয়াজটা ম্যাজিকের মতো কাজ করে। এটা তাকে প্যানিক অ্যাটাক থেকে রক্ষা করে। এই 8টা ধাপ তো গেল সাধারণ পথচারীদের দৃষ্টিকোণ থেকে। কিন্তু ওই দুর্ঘটনার সাথে সরাসরি জড়িত যে দুই পক্ষ, মানে যিনি গাড়ি চালাচ্ছিলেন আর যিনি ভিকটিম, তাদের ভূমিকা কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যখন কারো গাড়ির ধাক্কা একটা দুর্ঘটনা ঘটে, তখন ড্রাইভারের প্রথম রিয়াকশন কি হয় জানেন? পালিয়ে যাওয়া। হ্যাঁ, মানুষের ব্রেনের একটা অংশ আছে, অ্যামিগডালা, যা বিপদের সময় ফাইট অর ফ্লাইট রেসপন্স ট্রিগার করে। আইনি ঝামেলা বা জনতার মারধরের ভয়ে মানুষের প্রথম প্রবৃত্তি হয় সেখান থেকে পালিয়ে যাওয়া। কিন্তু এই পালিয়ে যাওয়াটা তো ভিকটিমের জন্য একটা ডেথ সেন্টেন্স হতে পারে। কারণ যিনি দুর্ঘটনা ঘটিয়েছেন তিনিই তো সবচেয়ে ভালো জানেন ঠিক কিভাবে আঘাতটা লেগেছে। ঠিক তাই। আর বইয়ের লেখক এই জায়গাটাতে কোনো ছাড় দেননি। তিনি শক্তভাবে বলেছেন, পালিয়ে যাওয়াটা নৈতিক এবং আইনি সব দিক থেকে ভুল। পালিয়ে গেলে পরিস্থিতি ভালো হয় না, বরং একটা সাধারণ দুর্ঘটনা তখন হিট অ্যান্ড রান বা গুরুতর অপরাধে পরিণত হয়। তার মানে তাকে থামতেই হবে। হ্যাঁ, তাকে থামতে হবে, হেল্প কল করতে হবে এবং পুলিশ এলে সত্যিটা জানাতে হবে। আর যিনি ভিকটিম, তার দিক থেকে বিষয়টা কেমন? আমরা তো প্রায়ই শুনি যে ভিকটিম ভয়ে থাকে যে পুলিশ না আসা পর্যন্ত হাসপাতাল হয়তো চিকিৎসা শুরু করবে না। এ ধারণার ভিত্তি কি? এই ভুল ধারণাটা বহু বছর ধরে চলে আসা কিছু নেতিবাচক অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে। কিন্তু বইতে খুব পরিষ্কার করে জানানো হয়েছে যে বর্তমান আইনের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মানে এখন আর পুলিশের জন্য অপেক্ষা করতে হয় না? একদম না। ভিকটিমের আইনি অধিকার আছে যে কোনো হাসপাতাল থেকে আগে এমার্জেন্সি চিকিৎসা পাওয়ার। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য চিকিৎসা ফেলে রাখার কোনো আইনি বৈধতা নেই। আচ্ছা, আইন নিয়ে যখন কথা উঠলই, তখন ওই মানুষগুলোর কথা ভাবা যাক যারা আইনি ঝামেলার ভয়ে সাহায্য করতে এগিয়ে আসে না। এটা আমাদের সমাজের খুব বড় একটা সমস্যা। হ্যাঁ,
সাধারণ মানুষ তো ভাবে আমি ওকে হাসপাতালে নিয়ে গেলে পুলিশ আমাকেই জেরা করবে, আমাকে কোর্টে সাক্ষী দিতে ডাকবে। তাদের সুরক্ষার জন্য কি কিছু নেই? অবশ্যই আছে। এই আইনি হয়রানি বন্ধ করার জন্যই ভারতে গুড স্যামারিটান ল বা ভালো মানুষের সুরক্ষা আইন তৈরি করা হয়েছে। গুড স্যামারিটান ল এটা কিভাবে কাজ করে? এই আইনটি তৈরি হয়েছে ওই আইনি ভয়টাকে সমূলে উপড়ে ফেলার জন্য। এই আইন অনুযায়ী কাউকে সাহায্য করার কারণে পুলিশ তাকে কোনোভাবে আটকে রাখতে পারবে না। সিরিয়াসলি? মানে কোনো জেরা করতে পারবে না? না, কোনো হয়রানি করতে পারবে না বা জোর করে কোর্টেও নিতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো, সাহায্যকারী যদি নিজের নাম বা পরিচয় দিতে না চান, তবে তাকে সেটা দিতে বাধ্য করা যাবে না। ওয়াও! তার মানে যে ভয়টা মানুষকে সাহায্য করা থেকে আটকে রাখে, সেই ভয়ের আসলে কোনো ভিত্তিই নেই। একদমই তাই। আইন আমাদের গার্ড দিচ্ছে, আমাদের শুধু মানুষের পাশে দাঁড়াতে হবে। এতক্ষণ তো বড় বড় আইনি বিষয় আর ফার্স্ট রেসপন্স জানলাম, কিন্তু চ্যাপ্টার 11-এ নাকি আমাদের হাতের স্মার্টফোন নিয়ে খুব ছোট্ট একটা প্রস্তুতির কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা বইয়ের সবচেয়ে ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পরামর্শ। স্মার্টফোনে মেডিকেল আইডি বা আইসি সেট করা। আইসি মানে ইন কেস অফ এমার্জেন্সি। রাইট। সাধারণত আমাদের ফোন তো লক করা থাকে, তাই না? হ্যাঁ, পিন বা প্যাটার্ন দিয়ে। এখন ধরা যাক কোনো মানুষের একটা মারাত্মক দুর্ঘটনা ঘটল এবং তিনি অজ্ঞান হয়ে গেলেন। উদ্ধারকারীরা তার ফোন পেল, কিন্তু লক থাকায় বাড়ির কাউকে জানাতে পারছে না। আচ্ছা, তখনই মেডিকেল আইডি কাজ করবে? হ্যাঁ, ফোনের সেটিংসে গিয়ে এটি সেট করা যায়। এতে ফোন লক থাকলেও যে কোনো উদ্ধারকারী স্ক্রিনের ইমার্জেন্সি বাটনে ট্যাপ করে জরুরি কন্ট্যাক্ট নম্বর এবং রক্তের গ্রুপ দেখতে পারবেন। বাপরে, এটা তো অনেকটা জীবনের একটা স্পেয়ার চাবি বা এক্সট্রা চাবির মতো। খুব সুন্দর বলেছেন, একদম তাই। মানে ধরে নিন আপনি অজ্ঞান, আপনি কথা বলতে পারছেন না, কিন্তু আপনার স্মার্টফোন আপনার হয়ে ডাক্তারকে জরুরি তথ্যগুলো জানিয়ে দিচ্ছে। এটা করতে তো মাত্র 2 মিনিট সময় লাগে, কিন্তু বাঁচিয়ে দিতে পারে একটা আস্ত জীবন। একদম। আর এই পূর্বপ্রস্তুতি বা প্রিপেয়ার্ডনেসটাই সবচেয়ে জরুরি। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা অনেক কিছু জানলাম। প্রথমে আমরা বুঝলাম কেন মানুষ ফ্রিজ হয়ে যায় আর গোল্ডেন আওয়ারের গুরুত্বটা ঠিক কতটা। তারপর আমরা সেই প্র্যাকটিক্যাল 8টি ধাপ দেখলাম: চারপাশ নিরাপদ করা, ভুলভাবে ভিকটিমকে না সরানো, আর রক্তপাত বন্ধ করার সেই ক্লটিং মেকানিজমের ব্যাপারটা। রাইট। পাশাপাশি আমরা জানলাম গুড সামারিটান লয়ের আইনি সুরক্ষা সম্পর্কে, যা আমাদের নির্ভয়ে সাহায্য করতে উৎসাহ দেয়। আর শেষে দেখলাম স্মার্টফোনের ওই 2 মিনিটের ছোট্ট সেটআপটা। সবকিছু মিলিয়ে এই একাদশ অধ্যায়টা সত্যিই একটা কমপ্লিট গাইডলাইন। একদম। আজকের এই গভীর আলোচনার শেষে আমরা একটা বিষয় নিয়ে একটু ভাবতে পারি। আমরা প্রতিদিন স্মার্টফোন ব্যবহার করি দুনিয়ার খবর রাখার জন্য বা বিনোদনের জন্য। সঠিক সময় ব্যবহার করতে জানলে কারো জীবনের আয়ু আরও কয়েক দশক বাড়িয়ে দিতে পারে। রাস্তা কাউকে কোনো নোটিশ দিয়ে দুর্ঘটনা ঘটায় না, কিন্তু আমাদের এই পূর্ব প্রস্তুতি সবসময় আমাদের সাথেই যাতায়াত করতে পারে। ঠিক বলেছেন। প্রশ্ন হল, আমরা কি সেই 2 মিনিটের প্রস্তুতিটুকু নিতে রাজি আছি? আমরা কি ওই নীরব দর্শকের ভিড় থেকে এক পা এগিয়ে আসার সাহসটুকু রাখি? এই প্রশ্নটা নিয়েই আজকে আমরা আমাদের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন।